ক্লাস 8-এর মেয়েদের বলছি, আমরা এর আগের দিন বেশ কিছু আয়নীয় যৌগের সংকেত কী করে লিখতে হবে সেই সম্পর্কে বেশ খানিকটা শিখেছি। পরিবর্তনশীল যোজ্যতা কোন কোন মৌল দেখায় তাদের একটা তালিকাও আমাদের দেখা হয়েছিল। এবার সেখানে আমরা দেখেছিলাম যে এই মার্কিউরাস বা Hg2+, এই আয়নটা ছাড়া বাকি সব কটাই কিন্তু এক পরমাণুক ছিল। হ্যাঁ, মানে SN4+, এখানে একটাই টিন পরমাণু, সে 4টে ইলেকট্রন বর্জন করে যেরকম এই SN4+ ক্যাটায়নটা তৈরি করেছে, এই ধরনের। আর এই ক্ষেত্রে কি ছিল, Hg2+, এখানে দুটো মার্কারি পরমাণু এখানে আয়ন হিসেবে 2+, মার্কিউরাস আয়ন হিসেবে অবস্থান করছিল। কিন্তু এবারে আমরা যেটা আলোচনা করব সেটা আমরা ক্লাস 7-এ আরেকবার পড়েছিলাম। দেখো, অ্যানায়ন বা ক্যাটায়ন যে সবসময় একটা পরমাণু দিয়েই তৈরি হবে এমন কিছু নয়। এখানে আমরা ক্লাস 7-এ মনে পড়ছে আমাদের মূলক বলে একটা জিনিস কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে? যে একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু যখন জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখনই আমরা তাদেরকে বলছি মূলক, মানে পরমাণু জোট, ওই জোটটাকেই আমরা বলছি মূলক। ওরা আয়ন রূপে অবস্থান করছে। ক্যাটায়নও হিসেবেও কেউ কেউ থাকতে পারে, আবার অ্যানায়ন হিসেবেও কেউ কেউ থাকে। এবার এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন কিন্তু ওই জোটটা, পরমাণু জোটটা একটা আলাদা পরমাণুর মতোই আচরণ করবে, মানে ও কিন্তু ওই জোটবদ্ধ অবস্থাতেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমি কয়েকটা মূলকের একটু উদাহরণ এখানে লিখেছি, যেরকম প্রথম, এগুলো তোমাদেরকে একদম কিন্তু মনে রাখতে হবে, বারবার লিখে এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, নাইট্রেট, প্রথমেই আমরা লিখেছি হচ্ছে নাইট্রেট, সংকেত হচ্ছে NO3- অ্যানায়ন হিসেবে অবস্থান করছে। একটা নাইট্রোজেন পরমাণু এবং 3টে অক্সিজেন পরমাণু জোটবদ্ধ অবস্থায় একটা অ্যানায়ন হিসেবে অবস্থান করছে। তাহলে এ কিন্তু এই জোটবদ্ধ অবস্থাতেই কোনো যৌগে যখন ও থাকবে ও কিন্তু ওই জোটবদ্ধ অবস্থাতেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে। তাহলে এইটা হলো নাইট্রেট মূলকের সংকেত। তার চার্জ আমি দেখতে পাচ্ছি এখানে, দেখো একটা -1। যোজ্যতা হবে কিন্তু এই চিহ্নটা বাদ দিয়ে যে চার্জের পরিমাণটা সেইটাই কিন্তু ওর হচ্ছে যোজ্যতা। তাহলে এর ক্ষেত্রে এটা 1। যাই হোক, আমি যোজ্যতা এর আগে পড়েছিলাম। আপাতত আমি যে নিয়মটা শিখেছি আমি সেখানে আধান বা চার্জটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? আর এই আধানের চিহ্নটা বাদ দিয়ে সংখ্যাটা আমাদের ওখানে যোজ্যতা হবে। আচ্ছা, এবার আমি চলে আসছি কার্বনেট। কার্বনেটের ক্ষেত্রে দেখো সংকেত CO3-2-, তাহলে চার্জ হচ্ছে কত, -2। সালফেট SO4-2-, হ্যাঁ, এখানে -2 চার্জ। হাইড্রোক্সাইড OH-, -1 চার্জ। বাইকার্বনেট HCO3-, -1 চার্জ। ফসফেট PO4-3-, -3 চার্জ। অ্যামোনিয়াম, এটা কিন্তু ক্যাটায়ন রূপে থাকছে, দেখো NH4+, এটা +1 চার্জ। এগুলো মেন। আরও কয়েকটা পড়ে রাখা দরকার যেগুলো যৌগের সংকেত লিখতে লাগে, সেগুলোর মধ্যে হচ্ছে তোমার নাইট্রাইট NO2-, বানানটা খেয়াল করবে, নাইট্রাইট, লাস্টে কিন্তু ট আছে। নাইট্রাইট NO2-, এখানে চার্জ কিন্তু -1, তাহলে যোজ্যতা এখানে হবে 1। আচ্ছা, সালফাইট SO3-2-, তার কি চার্জ, তার হচ্ছে -2 চার্জ। পারম্যাঙ্গানেট MnO4-, ডাইক্রোমেট, এটা হচ্ছে Cr2O7-2-, চার্জ হচ্ছে এর -2। অ্যালুমিনেট AlO2-, চার্জ হচ্ছে -1। জিঙ্কেট ZnO2-2-, -2 চার্জ। আর হচ্ছে বাইসালফেট, এটা HSO4-, তাহলে চার্জ হচ্ছে -1। এই পরমাণু জোট যে আয়ন রূপে অবস্থান করছে, মানে এদেরকে আমরা যে মূলক বলছি, এদের সংকেত এবং চার্জ আমাদের সবার প্রথম কিন্তু একদম মনে করে রেখে দিতে হবে। সংকেতটা মনে রাখলেই আমার কাজ হয়ে যাবে, এটা আমার আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। সংকেতের মধ্যেই ওর চার্জটাও রয়েছে, যোজ্যতাও রয়েছে, তাহলে সংকেতটা আমাকে মুখস্থ করতে হবে। এটা মনে থাকলেই আমার চার্জটা লেখা কোনো ব্যাপার নয়, ঠিক আছে?
এবার আমি একটা কাজ করি যে আমি এবারে কিন্তু ওই ঠিক আগে যে নিয়মে আমি কাজ করছিলাম ওইভাবে আমি এর কতগুলো যৌগের আমি সংকেত লিখব, আয়ন দিয়ে তৈরি, মানে যেখানে কিনা এই মূলকটা থাকবে সেখানে আমি যেরকমভাবে একটা চার্ট বানিয়েছিলাম সেইভাবে আমি চার্টটা করব। এখানে যৌগের নাম, ক্যাটায়ন, তারপর হবে অ্যানায়ন, তারপর কি মোট চার্জ, শূন্য হতে কি চাই, তারপর হচ্ছে মোট চার্জ শূন্য কিভাবে হলো এটা, আর লাস্ট হচ্ছে সংকেত, কার, এই যে যৌগটার সংকেত। আচ্ছা, এইবার আমি ফার্স্টে একটা একটা করে করছি। প্রথমে আমি যৌগের নাম নিচ্ছি, ধরো আমি নিচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড। একদম ফার্স্ট আমার যৌগ হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। সোডিয়াম হাইড্রক্সাইডে ক্যাটায়ন তো বুঝতেই পারছি আমার এখানে Na প্লাস ক্যাটায়ন, আর হাইড্রক্সাইড তার মানে মূলক আছে একটা OH মাইনাস, ওই যে একটু আগে দেখলাম এই যে হাইড্রক্সাইড মূলকটা এইটা থাকবে OH মাইনাস। তাহলে এখানে যেটা হচ্ছে দেখো, মোট চার্জ শূন্য করতে গেলে আমার কি চাই, দেখো এর জন্য +1 চার্জ, এর জন্য -1 চার্জ, তাহলে আমার একটা Na প্লাসের জন্য একটা OH মাইনাস হলেই চলবে। তাহলে আমি লিখব কি, প্রত্যেক Na প্লাসের জন্য হচ্ছে একটি OH মাইনাস, এটা আমার চাই। OH মাইনাস মানে আয়ন লিখতে পারি, শর্টে লিখছি প্রত্যেক Na প্লাসের জন্য একটি OH মাইনাস আয়ন। তাহলে এখানে মোট চার্জ শূন্য হলো কি করে, খুব সহজ হিসেবে +1 + -1 = 0। সংকেত কি হবে, Na একটা OH একটা, তার মানে NaOH, 1টা লিখবো না আর, NaOH হলো। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি সোডিয়াম হাইড্রক্সাইডের পর চলে আসছি অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এখানে কি হবে, অ্যামোনিয়াম সালফেটে দেখো এটা কিন্তু দুটোই মূলক। আমি অ্যামোনিয়াম একটা মূলকের কথা একটু আগে পড়েছি, NH4+, এই যে এই মূলকটা অ্যামোনিয়াম NH4+, তাহলে NH4+ আর সালফেট, সালফেটের কথাও একটু আগে দেখেছি SO4 2-। তাহলে এখানে যেটা লাগছে দেখো, এর +1 এর -2, তাহলে এখানে কিন্তু আমার এটা দুটো নিতে হবে, তবে আমি একটা SO4 2- দিয়ে ব্যালেন্স করব। তাহলে এখানে লিখছি যে প্রতি দুটি NH4+ এর জন্য হচ্ছে একটি SO4 2- আয়ন, এইটা আমার কিন্তু চাই। তাহলে আমার এখানে চার্জ কি করে শূন্য হচ্ছে, দেখা যাচ্ছে যে 2 × +1 + -2 = 0। দেখো দুটো NH4+ এর জন্য হচ্ছে 2 × +1 প্লাস হচ্ছে -2, তাহলে মানে একটা সালফেটের জন্য, তাহলে 0। তাহলে সংকেতটা কি হবে, NH4 2SO4, বোঝা গেল। মানে অ্যামোনিয়াম মূলকটা আছে কটা, দুটো, তাহলে NH4 টোটালটা কিন্তু দুটো, সেজন্য ব্র্যাকেট দিয়ে তার নিচে 2 লিখেছি, NH4 2SO4, সালফেট হচ্ছে একটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। এইবার আমি যদি এই অ্যামোনিয়াম নাইট্রেট করি, অ্যামোনিয়াম নাইট্রেট যদি করি তাহলে কেমন হবে, দেখো সেখানেও তো NH4+, আর নাইট্রেট মানে হচ্ছে NO3-। তাহলে এখানে +1 আর -1, তাহলে এখানে কিন্তু প্রত্যেক NH4+ এর জন্য আমার এখানে চাই হচ্ছে একটি NO3- আয়ন, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে দেখো একটা NH4+, একটা NO3-, তাহলে +1 + -1 এই 0 হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ আমাকে কি করতে হবে, এখানে কিন্তু কোনো কিছু দুটো নেওয়ার ব্যাপার নেই, তাহলে সংকেত হয়ে যাবে কি NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট। আচ্ছা, এইবার দেখো ক্যালসিয়াম ফসফেট একটা দেখি, ক্যালসিয়াম ফসফেট এটা কেমন হবে,
ক্যালসিয়াম মানে হচ্ছে Ca2+, আর ফসফেট হচ্ছে PO4 3-, সেই ফেরিক অক্সাইডের মতো। দেখো এখানে 2+2, এখানে -3, তাহলে এখানে আমার 3টে নিতে হবে, এটা 2টো নিতে হবে। প্রতি 3টি, আমি 3টা এখানে সংখ্যাতেও লিখতে পারি, 3টি Ca2+ এর জন্য হচ্ছে 2টি PO4 3- আয়ন। তাহলে আমার এখানে কীভাবে চার্জটা শূন্য হচ্ছে, 3টে +2, তার মানে 3 × +2 প্লাস হচ্ছে 2 × -3, টোটাল কি হলো দেখো, 3 × +2 মানে +6, প্লাস 2 × -3 মানে -6, +6 + -6 করে 0। সংকেত আসছে দেখো, Ca কটা, Ca নিয়েছি 3টে, তাহলে Ca3, আচ্ছা PO4 কটা নিয়েছি 2টো, তাহলে PO4 হচ্ছে হোল 2, Ca3 PO4 হোল 2, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। আচ্ছা এবার দেখো আরেকটা করছি, ধরো ফেরিক সালফেট। ফেরিক সালফেটের ক্ষেত্রে কি হবে, ফেরিক সালফেট হচ্ছে Fe3+, আর সালফেট হচ্ছে কি SO4 2-, তাহলে এটা আমার +3, এটা -2, তাহলে এটা 2টো নিলে এটা 3টে নিতে হবে। প্রতি 2টি Fe3+ এর জন্য 3টি SO4 2-, তাহলে এখানে লাগছে কি 2 × +3 + 3 × -2, হ্যাঁ, তাহলে হচ্ছে কি +6 + -6 করে 0, অর্থাৎ সংকেত হচ্ছে কি Fe2SO4 হোল 3, এইটা হচ্ছে ফেরিক সালফেটের সংকেত। আচ্ছা এবার একটা দেখছি, দেখো আচ্ছা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট একটা করছি, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটা কি হবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম মানে Mg2+, আর বাইকার্বনেট হচ্ছে HCO3-, তাহলে এইটা আমার যদি একটা নিই, এটা আমাকে নিতে হবে হচ্ছে 2টো, তাহলে প্রত্যেক Mg2+ এর জন্য 2টি HCO3- আমার চাই। তাহলে এখানে লিখতে হবে কি +2, একটা Mg2+ এর জন্য, 2টো HCO3- এর জন্য কি হবে 2 × -1, তাহলে +2 + -2 করলে 0, অর্থাৎ এখানে সংকেত হবে কি একটা Mg2+ এর জন্য, তাহলে Mg 2টো HCO3-, তাহলে MgHCO3 হোল 2 ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। আচ্ছা এবার একটা করছি, আচ্ছা এটা করি ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি হবে, Ca2+, আর কার্বনেট হচ্ছে CO3 2-, তাহলে এখানেও কি হবে, প্রত্যেক Ca2+ এর জন্য একটি CO3 2-, তাহলে চার্জ হচ্ছে কি করে 0, +2 + -2 = হচ্ছে 0, তাহলে সংকেত হবে কি একটা Ca2+ এর জন্য একটাই CO3 2-, তাহলে CaCO3, এটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। এখানে আমি মোটামুটিভাবে দেখা গেল যে 7টা করে দিলাম। এবার আমি কয়েকটা হোম টাস্ক দিচ্ছি, তোমাদের সেগুলো কাজ থাকবে।